আজকে শুরু করছি বুনো হাঁস। আগের দিন আমরা পড়িয়েছিলাম গল্প বুড়ো। ঠিক আছে। আচ্ছা, গল্প বুড়োতে একটা জিনিস আমি বলেছিলাম না, ওই যে ডাক ছেড়ে ছেড়ে ডাকছে। হ্যাঁ, ডাক ছেড়ে ডাক ছেড়ে 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 ডাকছে। তো এখানে কি হয়েছে, ডাক ছেড়েটা আমি যেটা ওই ক্রিয়ার কথা বলেছিলাম, যে ডাক ছেড়ে ছেড়ে ডাক ছেড়ে। হুম। তো সেখানে আমি ক্রিয়াতে বলেছিলাম যে ডাকছে, এটা তো ক্রিয়া। ডাকছে এটা, এখন যেহেতু ও ডাকছে, ওর মুখের কিন্তু একটা কাজ হচ্ছে, তাই না? ও ডাকছে। তো সুতরাং ওটাও আমি উম, ধরতে পারি যে ওটাও ক্রিয়া। ঠিক আছে। কারণ ডাক ছাড়তেও তো মুখের পরিশ্রম হচ্ছে, একটা ক্রিয়া হচ্ছে, কাজ হচ্ছে। তাই ডাক ছেড়েটাও ক্রিয়া এবং ডাকছেটাও ক্রিয়া। আগের ভিডিওতে এটা কারেকশন করিয়ে নিও। কারেকশন ঠিক নয়, ওটা বিশেষণও হতে পারে, ক্রিয়াও হতে পারে। ঠিক আছে, দুটোই ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমি সরাসরি চলে আসছি বুনো হাঁসে। বুনো হাঁসটা কে লিখেছে? বুনো হাঁস লিখেছেন লীলা মজুমদার, খুব নামী লেখিকা। ঠিক আছে, ইনি বাংলা সাহিত্যে খুব নামী লেখিকা, লীলা মজুমদার। ঠিক আছে। আচ্ছা, বুনো হাঁসে আমি পড়া শুরু করছি। আচ্ছা, বুনো হাঁস, হ্যাঁ, এই বুনো শব্দের অর্থ হচ্ছে বন্য। বন্য থেকে বুনো। ঠিক আছে। আসল শব্দটা কি? আসল শব্দটা হচ্ছে বন্য। বন্য থেকে বুনো। ঠিক আছে। বন্য হাঁস, সাধারণ হাঁস নয়। আমরা বাড়িতে যে হাঁসগুলো পুষি সেই হাঁসের কথা এখানে বলেনি। ঠিক আছে, আমরা গল্পে চলে যাচ্ছি। ঠিক আছে। এখন যদি আকাশের, আমি আমার গল্পটা পড়ছি, আগে শোনো, তারপরে আমি মানে বোঝাতে বোঝাতেই এগোচ্ছি। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। মানে কবি, লেখক বলেছেন কোনো একটা সময়, লেখিকা এখানে বলতে চাইছেন কোনো একটা সময় আকাশের দিকে উনি তাকিয়ে দেখছেন। কি দেখছেন? না, দলে দলে, দলে দলে, দলে দলে বুনো হাঁস কি করছে? তীরের ফলার মতো, তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। কোন দিকে উড়ে চলেছে, কেমন ভাবে উঠছিল? তীরের ফলার আকারে। ঠিক আছে। পরের লাইন, কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই। অনেকটা উঁচুতে যখন ওড়ে, যেমন চিল পাখি যখন অনেকটা উঁচু দিয়ে ওড়ে, তখন দেখবে কোনো শব্দ হয় না। সেরকমই বলছে, অনেকটা উঁচু দিয়ে উঠছে যে কোনো শব্দই নেই, কারো শুধু ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। এই দেখো, শোঁ শোঁ। ঠিক আছে, এটা মার্ক করো। শোঁ শোঁ শোনা যাচ্ছে, মানে কেউ হয়তো একটু নিচু দিয়ে যাচ্ছে, তার ডানার শব্দটা শোনা যাচ্ছে। বুঝে গেল? ঠিক আছে। আবার কেউ বা বলছে গাক গাক গাক, গাক 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 করে ডাকছে। ঠিক আছে, এটা কিন্তু ডাক। আর এই শব্দটা যেটা শুনছো, এটা কিন্তু ডানার শব্দ। এই যে শোঁ শোঁ, এটা কিন্তু ডাকছে না, এটা ডানার শব্দ। আর ডাকছে কি বলে? গাক 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 করে। আচ্ছা, ওরা গরম দেশে শীত কাটিয়ে, গরম গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। মানে এটা বুঝতে অসুবিধা হচ্ছে তো? এটা বলতে চেয়েছে ওরা গরমের দেশে শীত কাটিয়ে, মানে ওদের যেখানে বাড়ি, ওদের যেখানে ওদের দেশ আসল, সেখানে কি হয়েছে, সেখানে প্রচন্ড শীত, ঠান্ডার দেশে ওদের স্পেসিফিক্যালি ওরা জন্ম বা থাকে, বাড়ি। তো সেখানে কি হয়, শীতকালে এতই বরফ বা এতই ঠান্ডা, ওখানে হয়তো বরফ পড়ে বা চারদিক জমে গেছে বরফে। তো ওখানে ওরা ওই ঠান্ডাটা ওরা সহ্য করতে পারবে না। ঠিক আছে। তো অত ঠান্ডায় ওরা মরে যাবে। তাই জন্য ওরা, দেখো ওদের কি বুদ্ধি, ওরা কি করে, ওরা ওই টাইমে যখন বোঝে যে আস্তে আস্তে শীতটা বাড়ছে বা শীত পড়ে গেছে, তখন ওরা ওখান থেকে উড়ে চলে আসে কোনো গরম দেশে। তুলনামূলক তাপমাত্রাটা কোথাও বেশি, টেম্পারেচারটা কোথাও বেশি, এরকম অঞ্চলে চলে আসে যেখানে অত ঠান্ডা নেই। বোঝা যাচ্ছে?
সেই গরম দেশে ওরা শীতকালটা পুরো কাটায়, কাটিয়ে আবার ওদের দেশে যখন শীতটা কমে যায়, বরফগুলো কমে যায়, শীতের আবহাওয়াটা কমে গিয়ে আবার গরম পড়ে, তখন এরা কি করে, এই দেশ থেকে আবার ওখানে ফিরে যায়, নিজেদের দেশে ফিরে যায়। দেখেছো কি সুন্দর বুদ্ধি ওদের। তো সেই কথাই এখানে বলেছে যে ওরা গরম দেশে শীত কাটিয়ে, মানে শীতকালটা কাটায়। শীতকালটা কোথায় কাটায়? গরমের দেশে কাটায়, তুলনামূলক যেসব দেশ গরম সেই সব দেশে কাটায়। গরম দেশে শীত কাটিয়ে, এখন শীতের শেষে, এই যে কি বললাম, শীত শেষ হয়ে গেলেই ওরা ফিরে যায়, শীত শেষ হয়ে গেলেই ওরা নিজেদের দেশে ফিরে যায়। শীত শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। শীত শেষ হয়ে গেছে, গরম পড়ে গেছে, তো ওরা আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। দেখেছো, ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। মানে ওদের যে শরীর, বুনো হাঁসদের, ওদের কি হয়, শরীরে বেশি গরম গরম ওয়েদারও সহ্য করতে পারে না, মানে খুব যখন গরম পড়ে, আবহাওয়া খুব গরম থাকে, সেইটাও তাদের শরীরে সহ্য পায় না, আবার খুব ঠান্ডা পড়লে সেটাও তারা নিতে পারে না। বুঝতে পারছো? মানে যখন প্রচন্ড গরম পড়ে, তার মানে আমরা এখান থেকে কি বুঝবো, যখন খুব বেশি গরম পড়ে, তখন কি করে, তখনও ওরা আবার অন্য দেশে উড়ে যায়। কিরকম দেশে উড়ে যায়? তখন তখন দেখে যে কোন দেশ তুলনামূলক ঠান্ডা, ঠিক সেখানে উড়ে যায়, যাতে ওদের গরমটা না লাগে। আবার যখন খুব ঠান্ডা, তো আবার সেই গরমটা, প্রচন্ড গরমটা কমে গেলে তখন আবার ফিরে আসে। আবার শীতকালে যেই প্রচন্ড শীত পড়ে, তখন ওখান থেকে ওরা উড়ে চলে যায় অন্য দেশে। আবার শীতটা কমে, আবার ওরা নিজেদের দেশে ফিরে যায়। বুঝলেন? ওদের কিন্তু ভীষণ ভীষণ বুদ্ধি, এখান থেকে আমরা বুঝতে পারছি এই লাইনটা থেকে। ঠিক আছে, ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। তো চলে যাচ্ছি পরের লাইনে, পরের প্যারাগ্রাফ এটা। আচ্ছা, পরের স্তবক। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। কেউ কেউ কি করে? হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। তার মানে উত্তর দিকে যে আমাদের হিমালয় পাহাড় আছে, আমরা তো জানি নাকি শুনেছি যে বাড়িতে যে হিমালয় পাহাড় আছে, উত্তর দিকে অনেক পাহাড় পর্বতমালা আছে, তো সেই পর্বতমালা কি করে, পার করে আসে উত্তর দিক থেকে। তার মানে ওরা পাহাড়ের ওই পারে আছে, হিমালয়ের ওই পারে আছে, সেখান থেকে ওরা উড়ে আসে, এই দেশে চলে আসে। তাদের মধ্যে কেউ কেউ, ঠিক আছে, অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। অনেকে ভারতের মাটি পার হয়ে যায়, মানে ভারত পার হয়ে অন্য দেশ থেকে তো আসে বললাম, ভারতেও নামে না, ভারত পার করে সমুদ্রের উপর দিয়ে উড়ে চলে যায়। ভারতের ম্যাপটা দেখেছো? ভারতের মানচিত্র, চারদিকে সমুদ্র আছে। ঠিক আছে, তো ভারতের ম্যাপটা যদি তুমি দেখতে পাও, তো তার চারদিকে অনেক সমুদ্র আছে। তো কি করে, সেই সমুদ্রটাও উড়ে চলে যায়, উড়ে গিয়ে ভারতের, তুমি দক্ষিণ দিকে দেখবে অনেক ছোট 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 দ্বীপ আছে, সেই দ্বীপে গিয়ে নামে, ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, সেখানে কোনো মানুষজন থাকে না, নিরাপদে তাদের শীত কাটে। যেহেতু মানুষজন থাকে না, তো হই হট্টগোল নেই, কোনো আওয়াজ নেই, শুনশান চারদিক, সেখানে কি করে, তাদের নিরাপদে শীতটা কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, পৃথিবীর উত্তর দিক আছে, আবার দক্ষিণ দিক আছে। এগুলো তোমার যখন ভূগোলটা শুরু হবে ঠিক বুঝে যাবে। এই পৃথিবীটা যে গোল, ঠিক আছে, এই যে পৃথিবীটা অনেকটা ডিম্বাকার, তাই তো? এই পৃথিবীটার উত্তর দিক আছে, আবার যদি আমি এটাকে উত্তর বলি, তো এইটা আবার দক্ষিণ দিক। ঠিক আছে, এবার কি বলেছে, পৃথিবীর দক্ষিণের আধখানায়, মানে এই যে দক্ষিণের আধখানাটা, এই যে দক্ষিণ দিকটা, দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম। এই দক্ষিণের আধখানায় কি হয়, আমাদের যখন শীত,
তখন তখন ওদের গরম, মানে আমাদের যখন শীত ওদের গরম, আবার আমাদের যখন গরম তখন ওদের শীত, মানে আমাদের উল্টো আবহাওয়া, বুঝতে পারছো? এই যে লিখেইছে দেখো, আবার আমাদের আবার আমাদের গরমের সময় শীত, বুঝেছো? তার মানে উল্টো আবহাওয়া। আচ্ছা, কি বলেছে, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। মানে লেখিকা এখন একটা গল্প শোনাচ্ছে। এতক্ষণ তোমাকে বুনো হাঁসের ব্যাপারে বললো, বুনো হাঁস কোথা থেকে কোথায় ওড়ে, কিভাবে থাকে, শীতকালে কি করে, গরমে কি করে, সেগুলো শোনালো। এবার একটা কাহিনী উনি বলছে। একবার উনি কোনো একটা কাহিনী উনি শুনেছিল বা উনি জেনেছিল, সেই কথাই উনি বলছে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ান বলতে যারা, আমরা যাদেরকে ওই আর্মি বলি না, যে আহ, জওয়ান বলতে যারা সেনাবাহিনী, আর্মি ফোর্স বলি না আমরা, তাদেরকেই বলছে জওয়ান। যারা দেশের জন্য প্রাণ দেয়, যারা বিভিন্ন কি বলবো, ভারতের যে সীমানাগুলোতে তারা প্রহরী হিসেবে কাজ করছে দিন রাত, তাদেরকে বলবো জওয়ান। ঠিক আছে, এছাড়াও জওয়ানদের অনেক কাজ থাকে, সেসব আমাদের ধোকা দরকার নেই। আমরা শুনছি যে লাদাখের একটা বরফে ঢাকা, লাদাখ কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা জায়গা ভারতের। তো ওখানে অনেক সময় বরফ, ঠান্ডা জায়গা এবং নির্জন লাদাখ। আচ্ছা, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এই ঘাঁটি মানে হচ্ছে তাঁবু, মানে হচ্ছে ওরা একটা ক্যাম্প বানিয়ে থাকে, মানে তাঁবু টানিয়ে থাকে। বা আমরা বলি না যে আর্মিদের ক্যাম্প আছে, বা সেনাবাহিনী ওখানে কিছু অনেকজন সেনাবাহিনী মিলে তাঁবু খাটিয়ে ওখানে থাকছে কিছুদিন, বুঝেছো? সেটাকেই বলেছে জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। এটা কখন? শীতের শুরুর সময় কথা বলছে। তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে কি উড়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। এখানে কিন্তু অনেকগুলো দিকের কথা বলেছে, এর আগে উত্তর দিক দক্ষিণ দিক বলেছে, এখানে আবার দক্ষিণ দিকে উড়ে যাওয়ার কথা বলছে। এগুলো কিন্তু যখন তুমি অনেকবার জিনিসটাকে রিডিং পড়বে না, আস্তে আস্তে মাথায় সেট হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, আর বুঝে বুঝে খুব ইন্টারেস্ট নিয়ে নিয়ে পড়বে। আমি যেভাবে পড়ছি ঠিক এভাবেই পড়বে, তবেই কিন্তু পারবে। পড়াটাকে তুমি যদি কখনো বোঝা হিসাবে নাও না, জীবনে কখনোই সেটা তুমি পড়তে পারবে না। আর যদি তুমি খুব আনন্দের সহকারে জানার জন্য, যে অনেক কিছু জানতে পারছি, তুমি তো এগুলো জানতে না আগে, আগে ক্লাস 4 এর বইয়ে ছিল, ছিল না, জানতে না, তো অনেক কিছু জানতে পারছি, সেই হিসেবে যদি তুমি নাও অনেক কিছু শিখতে পারবে। দেখো উনি জানার জন্য কি বলেছে, মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তারপরে কি বলেছে, আচ্ছা লেখাটা এখানে দেখা যাচ্ছে না, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, কি বলেছে, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। ঠিক আছে, মানে কাদের কথা বলছে? জওয়ানদের, মানে সেনাবাহিনীরা যারা ওখানে থাকে ডিউটি করতে, ডিউটি মানে অফিসের কাজ করতেই তো ওরা ওখানে গেছেন, বাড়ির থেকে অনেক দূরে। হয়তো আমাদের বাড়ি হয়তো কলকাতায়, তাই নয় কি? কলকাতায় বা কোনো বা হয়তো কারোর উত্তরবঙ্গে, কারোর মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি, বা অন্য রাজ্যেই হতে পারে, দিল্লিতে হতে পারে। কিন্তু সব জায়গার থেকে তারা, সব রাজ্যের মানুষ থেকে সেখান থেকে তারা গেছে কোথায়? লাদাখে। তাহলে বাড়ি ছেড়ে দূরে আছে না, খুব কষ্টে ওখানে ওরা দিন কাটায়। সে কথাই বলছে, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। আর তুমি তো জানোই যে সেনাবাহিনীতে কি হয়, একবারে যখন যায়, ধরো 6 মাসের জন্য একবারে টানা, বা 8 মাসের জন্য টানা যায়, বারবার আসতে পারে না বাড়িতে, একবারে ছুটি পায়। যখন ছুটি পায় তখন দেখা গেলো একবারে 1 মাস ছুটি, বা যখন ডিউটি একবারে 6 মাস। তো একটা অনেকটা টাইম ধরে, অনেকটা সময় ধরে বাড়ির সঙ্গে একদম যাতায়াত বন্ধ। আর যেসব জায়গায় পোস্টিং থাকছে, এই যে যেমন লাদাখ এর ভিতরে বরফের নির্জন জায়গা বলছে, দেখা যাচ্ছে ওখানে নেটওয়ার্কই নেই। ঠিক আছে, তো সেরকম ফোন তো সম্ভবই হয় না, নেটওয়ার্ক পাওয়া যায় না অনেক সময় ফোনে। তো সে কথাই বলেছে যে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, অনেকদিন হয়ে গেছে ওখানে আছে, মন কেমন করছে। চিঠিপত্র
বিশেষ চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। চিঠিপত্র পৌঁছায় না, কারণ পোস্ট অফিস তৈরি হয়নি, পোস্ট অফিস সেরকম নেই। ঠিক আছে, নির্জন জায়গা, দেখো আগেই বলেছিল, আগের লাইনে কি বলেছে, নির্জন জায়গা। ঠিক আছে, এই জন্য চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। রেডিওতে আমরা যে টিভিতে খবরগুলো শুনি, এইগুলোই রেডিওতে শুনতো। রেডিওতেও খবর হয়, আকাশবাণীতে যে খবরগুলো বলে ওখানেও সমস্ত রকম আপডেট পাওয়া যায়। ঠিক আছে, সমস্ত রকম খবর, সমস্ত রকম কোথায় কি হচ্ছে, পরিস্থিতি কেমন আছে, এদিককার মানুষজন কেমন আছে, কোনো ঘটনা ঘটেছে কিনা, সব খবরগুলো ওরা পেত। তখন ওরা বুঝতো, যখন শুনতো যে না কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল বা উত্তরবঙ্গ হোক কিংবা অন্য রাজ্যে যেখানে ওদের বাড়ি, সেই অঞ্চলগুলোর কথা যখন খবরে বলতো যে না এই জায়গাগুলো ঠিক আছে, ভালো আছে, তো তখন ওরা মনে আশ্বস্ত হতো যে না তাহলে বাড়ির লোক হয়তো ঠিকই আছে। ঠিক আছে, তো হলো, চলে যাচ্ছি পরের লাইনে। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একদিন একটা বুনো হাঁস কি করলো, দল ছেড়ে, ওই যে দল তীরের ফলার আকারে যায়, একটা দল বেঁধে তো ওরা ওরে, তো একদিন একটা বুনো হাঁস কি করলো, দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের উপর নেমে, এই যে প্রথম লাইনে আছি আমি, দেখছো, একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। ঝোপের ওপর নেমেছে, নেমে কি করছে, থরথর করে কাঁপছে। কাঁপছে কেন, দেখছি দেখো লেখা আছে কিনা। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, তার মানে আর একটা বুনো হাঁসও এসছে, সে এসে কি করছে, এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। ওই যে বুনো হাঁসটা ঝোপের মধ্যে নেমে থরথর করে কাঁপছে, তার সঙ্গে আর একটা বুনো হাঁসও নেমে এসছে, নেমে এসে ওই যে আহত বা থরথর করে কাঁপছে সেই বুনো হাঁসটার চারদিকে ঘুরছে, চারদিকে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, উড়ে বেড়াচ্ছে মানে হালকা করে উঠছে বা কাছাকাছি অঞ্চল দিয়ে উঠছে। বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। মানে যে হাঁসটা, আগের হাঁসটা কোনটা, যে থরথর করে কাঁপছিল, তাকে কি করলো জোয়ানরা, তাকে তাঁবুতে নিয়ে এলো। কারণ বরফ পড়তে শুরু করেছে বাইরে, এই যে বলেছে দেখো, বরফ পড়তে শুরু করতেই, মানে বরফ যেই পড়া শুরু হয়ে গেছে, জওয়ানরা আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, ভাবছে বোধহয় মেরে ফেলবে, ওই জন্য তেড়ে এসেছিল, এই কেটে রান্না করবে নাকি, রান্না করে খেয়ে ফেলবে নাকি, সেই মানে সেই ভয়ে তেড়ে এসেছিল। প্রতিবাদী মনোভাব, এটা মানে ভয়ের থেকে তৈরি হয়েছিল। যাই হোক, তো তারপর ওদের সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। তারপর যখন দেখলো যে ওরা তো ভালোই কাজ করছে, ওরা তো উপকার করছে, আগের বুনো হাঁসটা থরথর করে কাঁপছিল, তো ওকে নিয়ে তাঁবুতে নিয়ে এসছে, তাহলে দেখছে ওখানে কেটে খাচ্ছে না বা কোনো খারাপ ব্যবহার করছে না, তখন ওরা বুঝলো, তখন ওই পরের বুনো হাঁসটাও বুঝলো যে না তাহলে হয়তো ওরা ভালো। তখন ওদের সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ঠিক আছে, ও ভিতরে ঢুকে গেল। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথমে হাঁসটার ডানা জখম হয়েছে। হাঁসটার কি হয়েছে, হাঁসটার ডানা জখম হয়েছে। ও, তার মানে এই জন্যই থরথর করে কাঁপছিল, ডানা জখম হয়েছে তাই থরথর করে কাঁপছিল, তাই বেচারি উঠতে পারছিল না। ওহো, তাই জন্য সে উঠতে পারছিল না। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আচ্ছা, তার মানে জওয়ানরা এর আগে কি করতো, মুরগি রাখতো, তো সেই জায়গাটা খালি পড়েছিল, এখন তার মানে মুরগি রাখে না, তাই জন্য তো বলেছে মুরগি রাখার খালি জায়গা ছিল। ঠিক আছে, এখন খালি জায়গা পড়ে আছে মুরগি রাখার জন্য অনেক, সেখানে বুনো হাঁসরা রইল, সেখানেই তাদেরকে বুনো হাঁস দুটোকে রাখার ব্যবস্থা করলো। দুটো হাঁস কিন্তু, একটা হচ্ছে আহত আর একটা হচ্ছে সঙ্গে এসেছে। ঠিক আছে, আচ্ছা, টিনের টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি
এইসব খেত। মানে জোয়ানদের ওখানে তো খাওয়ার ফসল ফলে না, তুমি বুঝতেই পারছো, নির্জন এলাকা, ঠিক আছে। তো সেখানে টিনে টিনে খাবার আসতো, আর্মিদের দেখবে গাড়িতে গাড়িতে করে খাবার যায়, তো টিনের মধ্যে খাবার আসতো। তো এই টিনের মধ্যে কি থাকতো, মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এইসব খেত। ভাত তো দেয় না, চাল পাঠায়, তো সেটাকে ওরা রান্না করে নেয়। এরকম সব কাঁচা মালগুলো যেত, কাঁচা মাছ, কাঁচা তরকারি, কাঁচা ভুট্টা, কাঁচা চাল, ফল, এসব যেত, রান্না করে নিয়ে ওরা খেত। তো এই সবই খেত। তো এইসব কারা কারা খেত, বুনো হাঁসরাও এইসব খেত। সে কথা এখানে বলেছে যে বুনো হাঁসগুলো কি খেত, সেখানে বুনো হাঁসরা রইলো, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এইসবই খেত। ঠিক আছে। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। মানে দেখাশোনা করতে খুব আনন্দ পেত জোয়ানরা, বুঝতে পারছো। পরের হাঁসটা ইচ্ছা করলেও উড়ে চলে যেতে পারতো, পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল, পুরো শীতকালটা কি করলো, ওখানে থেকে গেল। ঠিক আছে। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। আস্তে আস্তে কি হলো, এই যে এইখানে আছি দেখো, আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, মানে আস্তে আস্তে ডানাটা সেরে উঠলো। ঠিক আছে। তখন সে কি করলো, একটু একটু করে উঠতে চেষ্টা করতো, তাঁবুর ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত। তখন অল্প অল্প করে ওরা চেষ্টা করতো, তাঁবুর ছাদ অব্দি উঠতো, কিন্তু আর উঠতে পারতো না, কারণ পুরোপুরি তো সারেনি না, আস্তে আস্তে সারছে। তো আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত, এই যে পরের প্যারাগ্রাফে চলে গেছি, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। শীতকালটা কিন্তু কেটে গেল, তার মানে শীতকালের জন্য ওরা এদেশে এসেছিল, তার মানে শীতকাল কেটে গেল, মানে ওদের ওখানেও শীতকাল নেই, সুতরাং ওরা আবার নিজের দেশে ফিরে যাবে, সেই সময়টা হয়ে এলো। সে কথা এখানে বলেছে দেখো, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। নিচের পাহাড়ে যে বরফ আছে না, বরফগুলো আস্তে আস্তে গলছে, তার মানে গরমকাল পড়ে যাচ্ছে, সেটাই বুঝিয়েছে এখানে। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, মানে আবার বিভিন্ন জায়গায় গাছ, সবুজ গাছপালা দেখা গেল। ঠিক আছে। শীতকালে তো গাছ হয়নি, সব রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায় বন। তো কিন্তু যেই শীতটা শেষ হলো, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো, এই যে এখানে আছি, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। মানে যেসব গাছগুলোতে ন্যাড়া হয়ে গেছিল, ন্যাড়া মানে ফুল হচ্ছিল না, ফল হচ্ছিল না, পাতা দেখা যাচ্ছিল না, নতুন কচি পাতা হচ্ছিল না, কারণ শীতকালে কি হয়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, গাছ রুক্ষ শুষ্ক হয়ে মরে যায়। সেই ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। তারপর পাখিরা কি করলো, আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে, মানে এবার দক্ষিণের পাখিরা উত্তরে চলে এলো। যারা উত্তরে ওই পাহাড় পর্বত পার করে এসছিল, তারা চলে গেল, তাদের চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তারা চলে গেছে। কিন্তু বুনো হাঁস দুটো তো উঠতে পারছে না, একজন উঠতে পারছে না, তার সঙ্গে সঙ্গী আছে, তো ওই দুজন রয়ে গেল। যেহেতু সময় শীতকাল পার হয়ে গেছে, তো উত্তরের পাখিরা আবার ফিরে গেল, এবার দক্ষিণ থেকে উত্তরে এলো, বুঝতে পারছো। আর আগেরা কোথা থেকে এসেছিল, আগেরা উত্তর থেকে দক্ষিণে এসেছিল। ঠিক আছে। এবার দক্ষিণ থেকে উত্তরে এলো। এগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখবে, দিক ভুল হবে কিন্তু পরীক্ষা হলে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, মানে দেশে ফিরেই ওরা আবার নতুন করে বাসা বাঁধবে। কেন? কারণ বরফের শীতকালে কি হয়েছে, বরফ পড়ে ওদের বাসা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে একদম। আবার যখন বরফ বরফ গোলা শুরু করবে, বরফ গলে গেলে পুরোটা আবার আগের মতো হয়ে যাবে, তখন ওরা আবার নতুন করে বাসা বাঁধবে। তার মানে প্রত্যেক বছর ওদেরকে বাসা বাঁধতে হয়। ঠিক আছে।
বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। বাচ্চা তুলবে মানে ডিম দেবে আবার নতুন করে। বাচ্চা তুলবে মানে আবার নতুন করে ডিম দেবে, আবার নতুন করে তার থেকে বাচ্চা ফুটবে। এরকম ভাবে থাকবে, থেকে আবার পরের বছর শীতে আবার আসবে। এভাবে ওরা চলে। ঠিক আছে? এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরেই চড়তো। এদের হাঁসরা মানে জোয়ানদের কথা বলছে, যে এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো। আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। এবার জোয়ানদের বুনো হাঁসরা তো আস্তে আস্তে সুস্থ হয়েছে, তো এবার আস্তে আস্তে ওরা কি করছে, ওরা তাঁবুর বাইরে ঘোরাঘুরি, চড়তো মানে ঘোরাঘুরি করতো, চড়ে বেড়ায়। যেমন বলি না আমি, চড়ে বেড়াচ্ছে, মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে গরু, ওরকম চড়তো মানে বাইরে দিয়ে ঘোরাঘুরি করতো। আর মাথার উপর দিয়ে যখন ওই হাঁসের দল যেত, মানে বুনো হাঁসের বাকি বুনো হাঁসগুলো যখন উড়ে যেত, গেলেই ওদেরকে দেখতো যে আরে এটা তো আমাদেরই দলের লোক, আমাদেরই বন্ধুরা সব। গেলেই তখন চঞ্চল হয়ে যেত, চঞ্চল হয়ে উঠতো। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ ছেড়ে সকলে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। তারপরে একদিন সকালবেলা জওয়ানরা যারা আছে, সেনাবাহিনীর লোকজন, তারা এসে কাজ সেরে ফিরে এসছে। সময় সময় কাজ করতে যেত, তাঁবুর বাইরেই বুনো হাঁসরা থাকতো, কিন্তু সেনাবাহিনীরা বা জওয়ানরা কাজে যেত, আসতো, ওর মাঝখানেই দেখভাল করতো। তো যাই হোক, একদিন কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের হাঁস দুটি চলে গেছে, তো ওরাও মানে যেহেতু বন্ধুরা চলে গেছে, আস্তে আস্তে যাওয়ার চেষ্টাই করছিল, তো সেরে গেছে, তা আস্তে আস্তে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। এই কথাটা মানে যে আস্তে আস্তে জোয়ানরাও বাড়ি ফিরে এলো। তারপরে হয়তো জওয়ানদেরও পোস্টিং হয়ে গেছে, বা ট্রান্সফার যেটাকে আমরা বলছি, বদলি হয়ে গেছে। ঠিক আছে? বা হয়তো ছুটির সময় হয়ে গেছে, তাই সেরা বাড়ি ফিরে এলো। তাদের ছুটির সময় হয়ে গেছিল। ওই যে তোমাকে বললাম ফার্স্টে 6 মাস বা 8 মাস আহ, একটা বড় টাইম জুড়ে তাদের পোস্টিং থাকে, সেই সময়টা হয়ে গেল। সুতরাং তারা বাড়ি ফেরার সময় হয়ে গেল। ঠিক আছে? এটুকুই আছে গল্পটা। আচ্ছা, চলে যাচ্ছি প্রশ্নে। গল্পটা বুঝেছো তো? গল্পটা যদি কোথাও না বোঝো বা কোনো ডাউট থাকে, তুমি কমেন্ট করে জানাও। ঠিক আছে? আমি আবার ভিডিও বানিয়ে দেবো তোমার জন্য। ঠিক আছে? আহ, প্রশ্ন চলে যাচ্ছি। ঠিক শব্দটি বেছে নিয়ে আবার লেখো। 1.1 কি বলেছে? আকাশের দিকে তাকালে, এই যে 1.1 করছি, আকাশের দিকে তাকালে তুমি দেখো, আমরা কি দেখি? আকাশে কি আমরা ঘর বাড়ি দেখি? আকাশে কি আমরা ঘর বাড়ি দেখি? দেখি না। গাছপালা দেখি, আকাশে গাছপালা থাকে কি না? পোকামাকড় না। আকাশে কি থাকে? মেঘ, রোদ্দুর এসব থাকে। তাহলে এখানে কোনটা হবে? আমি তোমাকে এইভাবে না, এইভাবে দেখাচ্ছি। আকাশে থাকে মেঘ, রোদ্দুর। ঠিক আছে? আচ্ছা, হিমালয় ছাড়া 1.2, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতমালার নাম হলো। এগুলো তুমি না জানলে পারবে না। ঠিক আছে? তোমার এখনো ভূগোল তো শুরু হয়নি। তো ভূগোলটা যখন তোমার হবে, তুমি এদেশের পাহাড় পর্বত জানবে, অন্যান্য দেশের পাহাড় পর্বত জানবে, তখন তুমি এটা বলতে পারবে। আপাতত তোমাকে এটা মুখস্থ করে চলতে হবে। ঠিক আছে? খুব মজার, কিন্তু ভীষণ মজার। তুমি যদি মজা হিসেবে না নাও, তাহলে তুমি ঠকে যাবে। ঠিক আছে? তারপরে দেখো, যখন আমরা ভূগোল জানবো, তাহলে কত পাহাড় সম্বন্ধে জানবো। এই যে কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। ঠিক আছে? রকি পর্বত বাইরের, আন্দিজ বাইরের, কিলিমাঞ্জারো অন্য দেশের। তো হিমালয় ছাড়া ভারতবর্ষের আরেকটি পর্বতমালার নাম হলো আরাবল্লী। এটা মুখস্থ করে নাও আপাতত। পরবর্তীকালে ভূগোলে তুমি পরিষ্কার আমি বুঝিয়ে দেবো, আমি নিজে বুঝিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু এখন নেই, আমার দরকার নেই। 1.3, একরকম হাঁসের নাম হলো বালি হাঁস। ঠিক আছে? এখানে শূন্যস্থানে লিখে দেবে, কিন্তু আমি আর লিখছি না, লিখবে বালি হাঁস। ঠিক আছে? এটা না জানলে পারবে না। হাঁসের সোনা ব্যাং হয়, সোনা হাঁস হয় না। সোনা ব্যাং, কুনো ব্যাং এগুলো হয়। ঠিক আছে? বালি হাঁস হয়। আচ্ছা, পাখির ডানার 1.4, পাখির ডানার ড্যাশ শব্দ শোনা যায়। দেখো প্রথমেই আছে, পাখির ডানার কি শব্দ শোনা যায়? এই যে আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে।
উম, পাখির ডানার কি শোনা যাচ্ছে? পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। তাহলে পাখির ডানার কি শোনা যায়? পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায়। শোঁ শোঁ শব্দ শোনা যায়। এখানে কিন্তু তুমি নিজের বুদ্ধি করে কোনো কিছু লাগাবে না। গল্পে যা আছে, লেখিকা যা লিখেছেন তুমি তাই বসিয়ে দেবে। শব্দার্থ ফলা, ফলা অর্থ তীক্ষ্ণ প্রান্ত, মানে চোখা জিনিস। ফলা, ফলা মানে এরকম একটা জিনিস। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাকে। এরকম একটা জিনিস, এটাকে বলবো ফলা। ঠিক আছে, মানে এটা বল্লম টাইপের ফলা। হ্যাঁ, চোখা, এই জায়গাটা তীক্ষ্ণ, চোখা। সয় না মানে সহ্য হয় না, সয় মানে সহ্য, সয় না সহ্য হয় না। হিমালয় পর্বতমালার নাম। হিমালয় কি? একটা পর্বতমালার নাম, হিমালয় পর্বতমালা। দ্বীপ, দ্বীপ হচ্ছে চারিদিকে জলবেষ্টিত স্থান, মানে চারদিকে জল আছে, চারদিকে মাঝখানে একটা, দেখো মাঝখানে একটা এরকম একটা ভূমি, ঠিক আছে, এরকম একটা ভূমি, তার চারদিকে জল আছে, বুঝলে? আমি দেখাচ্ছি তোমাকে। এই দেখো, চারদিকে, চারদিকে জল আছে, তো মাঝখানে স্থল আছে। চারদিকে জল, মাঝখানে স্থল, তাকে কি বলবো? তাকে বলবো দ্বীপ। আচ্ছা, নিরাপদ, নিরাপদ হচ্ছে এই যে এখানে আছে কিন্তু নিরাপদ। নিরাপদ যেখানে আপদ বা বিপদ নেই, যেখানে বিপদ নেই সেটাই নিরাপদ। বিপদ নিরাপদ, যেখানে নিরাপদ, যেখানে আপদ বিপদ নেই এমন। নির্জন, নির্জন মানে, নির্জন, নির্জন মানে যেখানে লোকজন নেই, কোনো জনমানব শূন্য, নির্জন এলাকা। লাদাখের একটা নির্জন এলাকায় বলেছিলাম জনমানবহীন, তারপরে নির্জন। তাঁবু, তাঁবু হচ্ছে কাপড়ের তৈরি, কাপড়ের তৈরি বা ছাওয়া, অস্থায়ী বাসস্থান। তাঁবু দেখো নি, তাঁবু হচ্ছে, মানে তুমি যদি গুগলে সার্চ করে নাও তাঁবু লিখে তুমি বুঝে যাবে। এরকম তিন কোনা কাপড়ের একটা, এরকম ভাবে কাপড় টানায়, ঠিক আছে, কিছুর একটা বাঁশ বা কিছুর উপরে ভর করে এরকম একটা কাপড়ের টানায়, ঠিক আছে, যে এইভাবে থাকে এইভাবে। এটা ধরো একটা তাঁবু, ঠিক আছে, এর ভিতরে লোকে থাকে। এটা এর ভিতরে অনেক মানুষ থাকে, এটা বড় করে টানায়, সুতরাং অনেক মানুষ হাঁটে, তাকে বলছে তাঁবু। এটা কিন্তু অস্থায়ী, কারণ যখন থাকা হয়ে যায় কাপড়টা খুলে নিলেই হয়ে গেল, ঠিক আছে, এরকম তাঁবু। তাই এটা বলেছে অস্থায়ী, পার্মানেন্ট না, অস্থায়ী। স্থায়ী কিছু না কিন্তু, অস্থায়ী জিনিস এটা। হ্যাঁ, কাপড়ের তৈরি, এটা বাসস্থান, ভিতরে থাকা যায়। কাপড়টা এমন হয় যে বৃষ্টি পড়লে জল ঢুকবে না, সেরকম মোটা হয়। জখম, জখম মানে আহত, ব্যথা পেয়েছে। জখম হয়েছে মানে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। বেচারি, বেচারি মানে ইস বেচারা আমরা বলি না, বেচারি কখন বলি? নিরীহ, অসহায় বা নিরুপায়, বুঝতে পারছো? এবার ক স্তম্ভের সঙ্গে দুই, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কি আছে? বরফ। দেখো এক নম্বরটা কি আছে? বরফ। বরফের সঙ্গে কি হবে? বরফের সঙ্গে দেখো হিম, হিমানি, হিমানি হচ্ছে বরফ। বুনো, বুনো মানে বন্য, আমি ফার্স্টেই বলেছি কিন্তু বুনো মানে বন্য। কুড়ি, কুড়ি কথার অর্থ হচ্ছে ফুলের কুড়ি, ফুলের কুড়ি, তাহলে ফুলের কলি বলতে পারি আমরা, ফুলের কলি, ঠিক আছে। চঞ্চল, চঞ্চল হচ্ছে অধীর, মানে ধীর স্থির না যে, সেই হচ্ছে চঞ্চল। ধীর, ধীর স্থির তার উল্টো কি? চঞ্চল। তো অধীর মানে সে ধীর নয়, তার মানে সে চঞ্চল, সেখানেই বলেছে এখানে চঞ্চল। আরম্ভ, এই দেখো আরম্ভ, আরম্ভ হচ্ছে শুরু, কোনো কিছু শুরু হচ্ছে, কোনো কিছু আরম্ভ হচ্ছে। সঙ্গী, উময়গ আছে, এরকম পাঁচটি শব্দ লেখো। এই যে 3 নম্বরে চলে এসেছি আমি, এই যে 3 নম্বরে, 3 নম্বরে চলে এসেছি। উময়গ আছে, এরকম 5টি শব্দ লিখতে বলেছে। উময়গ আছে এরকম শব্দে 5টি শব্দ আমি লিখে দিচ্ছি। কত কিছু হতে পারে দেখো, বঙ্গ, রঙ্গ, ভঙ্গ, বিহঙ্গ, আমি দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, মনে করো ব উময় গয় বঙ্গ, ভ উময় গয় ভঙ্গ, র উময় গয় রঙ্গ, এটা কিন্তু গ, রঙ্গ। তারপরে ধরো বি হ
উময় গয় বিহঙ্গ, তারপরে ধরো জ উময় গয় ল জঙ্গল, ঠিক আছে, ম উময় গয় ল মঙ্গল, এরকম আরো লেখা যায়। তুমি 5টা লিখবে, কটা লিখতে বলেছে 5টি, ঠিক আছে। উময় গ আছে, এটা হতে হবে কি আছে, এই যে উময় গ আছে, এরকম হতে হবে। ঘটনাক্রমে সাজিয়ে লেখো, কোন ঘটনাটা পরপর সেভাবে লিখতে বলেছে। চারের এখানে আমাকে দেখতে হবে কোনটা আগে ঘটেছিল, ঠিক আছে। তুমি সবাই জানো যে প্রথমে কোনটা ঘটেছিল, প্রথমে ঘটেছিল হলো বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তুমি গল্পটা যদি পড়ো তাহলে তুমি বুঝে যাবে, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। এইটা পড়ার জন্য কিন্তু তোমাকে গল্পটা দুবার পড়তে হবে খুব মন দিয়ে, তারপরেই তুমি এটা পারবে। বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, তারপরে কি আছে, হাঁসের ডানা জখম হলো, হাঁসের ডানা জখম হলো, তুমি গল্পের সঙ্গে পড়ে পড়ে মিলিয়ে মিলিয়ে দেখবে। তারপরে হাঁসের ডানা জখম হলো, তারপরে কি হবে, আরো আর একটা বুনো হাঁসও নেমে এলো, এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। আর একটা বুনো হাঁস নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে, এটা হবে। তার প্রথমে 4.4, তারপরে হচ্ছে 4.2, 4.2, তারপরে 4.5, ঠিক আছে। এবার কি হবে, এবার হবে হলো সারা শীত কেটে গেল 4.3, তারপরে লাস্টে কি হবে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে। এটা গল্পের শেষের দিকে এসেছিল, তাই এটা প্রথমে বুঝে যাবো যে এটা শেষের দিকে এসছে 4.1। তাহলে প্রথমে কোনটা, প্রথমে হলো 4.4, তারপরে কোনটা, তারপরে আসবে, তারপরে আসবে হলো 4. 4.2, তারপরে আসবে 4.5, তারপরে আসবে 4.3, তারপরে আসবে 4.1। বুঝতে পেরেছো? এটা তুমি গল্পটা পড়লে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। চলে যাচ্ছি পরেরটায়। 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 5.1 ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। লাদাখের, দেখো লাইনটা আছে, লাদাখের একটা নির্জন বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এই যে 5.1 এখানে আছে, দেখো এই দেখো লাদাখের এই যে লাইনটা দেখাচ্ছি আমি, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এই পরের লাইনটা লাগবে না, পরের লাইনটা ভুল করে হয়ে গেছে, হ্যাঁ। কোথায় গেল, আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল, দেখেছো এই লাইনটা, এই লাইনটাই তুলে দিয়েছে, এই লাইনটাই তুলে দিয়েছে। লাদাখের, ঠিক আছে, এখানে লিখবে যে লাদাখের, লাদাখের, আমি এইভাবে লিখছি, তুমি তো অনেক জায়গা পাবে, তুমি সুন্দর করে লিখবে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের, ঠিক আছে, আমাদের দের যা গল্পে যা বানান আছে তাই লিখবে, জওয়ানদের, অন্য কিছু কিন্তু কায়দা করতে যাবে না, এটা ঘাঁটি ছিল। তারপরে কি বলেছে 5.2, জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, মুরগি, আমি গল্পে কিন্তু পড়েছি জওয়ানদের মুরগি রাখার একটা খালি জায়গা ছিল, ঠিক আছে। এই যে যেগুলো, এই যে মুরগি রাখার, এই যে মুরগি রাখার খালি জায়গা ছিল, জওয়ানদের, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, ঠিক আছে। কোথায় ছিলাম, হ্যাঁ। তাহলে এটা মুরগি রাখার, আমি আর লিখছি না কারণ এখানে না অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে, আমি আর লিখছি না, তুমি নিজে নিজে লিখে নিও, ঠিক আছে, সবই দেওয়া আছে, আমি দাগিয়েও দিচ্ছি। আচ্ছা 5.3, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, ডানা সারলো, ডানাটা যে ব্যথা পেয়েছিল, ঠিক আছে,
এই যে আস্তে 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 হাঁসের ডানা সারলো। তারপরে কি আছে, তারপরে আছে দেখো 5.4, দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। দেখেছো দিকের কথা বলেছে কিন্তু, আমি আমি তোমাকে একটা বলেছিলাম না দিকের একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, দলে দলে বুনো হাঁস, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই কোন দিকে উড়ে চলেছে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আছে বড় ব্যাপার থেকে অনেকে দলে দলে, এই দেখো প্রথম লাইনেই আছে, আমি দেখাচ্ছি তোমাকে। আমি আমি দেখাচ্ছি তোমাকে, বলেছে কোথায় আছে, এই যে এখানে আছে দেখো, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, এই কথা বলেছে। পরেরটুকু লাগবে না, পরেরটুকু পরেরটুকু আবার লাগবে না, পরেরটুকু আবার কেউ ভেবো না। ঠিক আছে, আমি এইটুকু দেখাতে বলছি। যেটা প্রয়োজন নেই সেইটা দাগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। এই যে দলে দলে বুনো হাঁস তীরে ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, 5.4ও হয়ে গেল, 5.4ও হয়ে গেল। এবার আসবো 5.5-এ, ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। ন্যাড়া গাছে, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, এই দেখো এখানে আছে, একদম বইয়ের থেকে হুবহু তুলে দিয়েছে। ঠিক আছে, খুব সহজ। আহ, এই দেখো শীত কেটে গেল, বরফ বলতে শুরু করলো, এই যে না, এই যে উম, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো। দেখেছো, চলে যাচ্ছি পরেরটাতে। আহ, এবার বলেছে শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। দেখো বিশেষ্য মানে যেটা নাম বোঝায়, কোনো কিছু মানুষের নাম, জায়গার নাম, স্থানের নাম, কালের নাম, কোনো কিছু নাম, স্থান কাল পাত্র কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা বলবো বিশেষ্য। আর যেটা আমরা কোনো কিছু বোঝাই কেমন, সেটা খুব ভালো, কেমন ভালো, খুব ভালো, এই জিনিসগুলো যে বোঝায়, কেমন খারাপ, খুব খারাপ, কোথায় গেছিল, এমন ভাবে গেছিল, মানে কোনো কিছু যেটা কেমন ভাবে অ্যান্সার দেয়। ঠিক আছে, কেমন, কেমন গরম, খুব গরম। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা বলবো বিশেষণ, মানে যে বিশেষ্যর, বিশেষ্যর কারণকে বিশ্লেষণ করে, বিশেষ্যর কারণকে বোঝায়। মানে বিশেষ্যটা কেমন, কেমন বিশেষ্য, রাম একটি ভালো ছেলে, কেমন ছেলে, ভালো ছেলে, এই যে ভালোটা। ঠিক আছে, কেমন ভালো, খুব ভালো, এগুলো হচ্ছে বিশেষণ। কিন্তু রামটা কি নাম, তখন সেটা কি হবে বিশেষ্য। যেমন দেখো এখানে যেমন দেখো আমি প্রথমে দিচ্ছি তোমাকে, যেমন দেখো বলেছে এখানে বুনো। ঠিক আছে, বুনো, বুনোটা কি হবে, বুনো হচ্ছে কেমন হাঁস, বুনো হাঁস, কেমন হাঁস, বুনো হাঁস। এই যে কেমন প্রশ্নটা করলাম উত্তর পেলাম বুনো, তাহলে এটা কি হয়ে যাবে বিশেষণ। বিশেষণে কি বুঝবো, বুনো। দাঁড়াও, এটা মুছে দিচ্ছি, লেখাটা একটার উপর একটা হয়ে গেছে, তাই তো, মুছে দিচ্ছি আমি, মুছে দিয়ে আবার লিখছি। হ্যাঁ, বুনো, বুনো হাঁস। তারপরটা হচ্ছে জখম হয়েছে। ঠিক আছে, তাহলে জখমটা কি করে বুঝবো, জখম, কেমন জখম, সেটা কিন্তু হচ্ছে না, আমাকে কেমন হয়েছে, জখম হয়েছে, এরকম হয় না, কেমন জখম, খুব জখম, সেটা আলাদা, কিন্তু খুবটা তাহলে আমার বিশেষণ হয়ে যাচ্ছে, আর জখমটা বিশেষ্য। তুমি প্রশ্ন করবে কেমন কি, যে উত্তরগুলো পাবে সেই অনুযায়ী লিখবে, তাহলে জখমটা হয়ে যাবে বিশেষ্য। বুঝলে, জ খ
খম, জখমটা হয়ে যাবে বিশেষ্য। লাদাখ, লাদাখ একটা জায়গার নাম, লাদাখ একটা জায়গার নাম, তো সুতরাং এটা তো মানে বিশেষ্য হবেই। শীতকাল, দেখো স্থান কাল পাত্র আমি বলেছি বারবার করে, সেটা হচ্ছে নাম বোঝায়। শীতকাল এটা কি হবে, বিশেষ্য। তারপরে কি আছে, বরফ, বরফ একটা নাম, কেমন বরফ, ঠান্ডা বরফ, সেই ঠান্ডাটা কি হবে, বিশেষণ, কিন্তু বরফ তো নাম, বরফ। ঠিক আছে, তাঁবু, তাঁবু একটা নাম, তাঁবু, তাঁবু, তাঁবুটা কি হবে, তাঁবু, তাঁবুটা হবে বিশেষ্য। তারপরে কি আছে, গরম, কেমন, খাবারটা কেমন, গরম খাবার, গরম কাল বলেনি, কিন্তু গরম কাল যদি বলতো তাহলে কিন্তু আমরা বিশেষ্যর মধ্যে ফেলতাম, কিন্তু কেমন খাবার, গরম খাবার, বুঝতে পেরেছো, কেমন লাগছে, গরম লাগছে, সেই জন্য গরমটা হয়ে যাবে বিশেষণ, গরম। ঠিক আছে, গাছ, কেমন গাছ, ন্যাড়া গাছ, কেমন গাছ, ন্যাড়া গাছ, তাই ন্যাড়াটা হয়ে যাবে বিশেষণ। তারপরে হচ্ছে সঙ্গী, কেমন সঙ্গী, ভালো সঙ্গী, কেমন সঙ্গী, খারাপ সঙ্গী। ঠিক আছে, সঙ্গী তো সঙ্গী হবে, তাই সঙ্গীটা কি হয়ে যাবে, সঙ্গীটা হয়ে যাবে বিশেষ্য, আমি এই পাশে লিখছি, সঙ্গী, উময়গয় দীর্ঘী, সঙ্গী। তারপরে কি আছে, নির্জন, কেমন এলাকা, নির্জন এলাকা, দেখো কেমন করে প্রশ্ন দিলে উত্তরটা নির্জন আসছে, তার মানে নির্জনটা কি হবে, নির্জনটা হবে বিশেষণ, নির্জন। ঠিক আছে, বেচারি, কেমন ছেলে, বেচারি ছেলে, কেমন, কেমন ছেলে, বেচারি ছেলে, তার মানে কেমনের উত্তর পাচ্ছি, তাহলে বেচারিটা কি হবে, বেচারিটা আহ বেচারিটা আমার কিছু ক্ষেত্রে নামও বোঝায়, যে আমি এখানে সেন্টেন্সটা আমি এখানেই দেখে নিচ্ছি, যে বেচারি, এখানে কি পাবো, সেরে উঠে চলে গেল, তারপর একদিন আচ্ছা এখানে বেচারি বলে ডেকেছিল, বেচারি উঠতে পারছিল না, এই যে বলেছে, আমি অন্য কালি দিয়ে মার্ক করছি, হ্যাঁ সব এক কালি দিয়ে হয়ে গেছে, এই যে বেচারি উঠতে পারছিল না, দেখেছো, তাই বেচারি উঠতে পারছিল না, এখানে বেচারি তো নাম হিসাবে ইউজ করেছে, তাই বুনো হাঁসটা উঠতে পারছিল না, তাই বেচারি উঠতে পারছিল না, এখানে কিন্তু বেচারি উনি নাম হিসাবে ইউজ করছে, তাই বেচারিটাকে আমি ধরবো বিশেষ্য। ঠিক আছে, এটাকে আমি ধরবো বিশেষ্য হিসাবে, আমি এখানে লিখি বেচারি। তারপরে কি বলেছে, তারপরে কি বলেছে, চঞ্চল, কেমন ছেলে, চঞ্চল ছেলে, কেমন, চঞ্চল। ঠিক আছে, কেমন স্বভাব, কেমন স্বভাবের, চঞ্চল স্বভাবের, তাই এটা হবে বিশেষণ। ঠিক আছে, চ ইয় চ ল, চঞ্চল, এটা বিশেষণ হবে। নিচে ক্রিয়ার নিচে দাগ দাও, দেখো 7 নম্বর, ক্রিয়ার নিচে দাগ দাও, 7.1 কি বলেছে, বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে দেখো ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কোনো কাজ বোঝায়, তাকে আমরা কি বলবো, ক্রিয়া, কোনো কাজ হচ্ছে মানে ক্রিয়া করছে, তো এখানে বাড়ি বলে কোনো কাজ আছে কি, বাড়ির কোনো কাজ হয়, বাড়ির, এটা কোনো কাজ না, জন্য কোনো কাজ না, ওদের কোনো কাজ না, মন কোনো কাজ না, কেমন কাজ না, করতো, করা, কেমন করতো, করা, কোনো কিছু করা, সেটা হচ্ছে কাজ, তাই এখানে করতোটা ক্রিয়া, বুঝতে পারছো। ঠিক আছে, পরেরটা দেখো 7.2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, পাখিরা কোনো কাজ না, আবার এগুলো কোনো কাজ হয়, কাজ বোঝাচ্ছে না, আসতে এটা কোনো
আহ আশাটা তো কাজ, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আশাটা কাজ, তো এটা ক্রিয়া। আরম্ভ কোনো কাজ না, করলোটা কাজ। 7.3 দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। দেশে কোনো কাজ বোঝায় না, ফিরে ফিরে যাওয়াটা হচ্ছে কাজ, আসা যাওয়া ফেরা আসা এগুলো কাজ। ফিরে ওরা কোনো কাজ না, বাসা কোনো কাজ না, কিন্তু বাঁধা কাজ, বাসা বাঁধাটা কিন্তু কাজ, তাই ওটাও ক্রিয়া। 7.4 সেখানে বুনো হাঁস রইলো, সেখানে কোনো কাজ বোঝায় না, বুনো কোনো কাজ না, হাঁসরা বলে কোনো কাজ হয় না, রইলো রয়ে থাকাটা কাজ বোঝায়, তাই এটা ক্রিয়া। 7.5 নিরাপদে তাদের শীত কাটে, নিরাপদটা কোনো কাজ না, ঠিক আছে, নিরাপদটা কোনো কাজ না, তাদের কোনো কাজ না, শীত কোনো কাজ না, কাটে এটা হলো কাজ, কাটে। বুঝতে পেরেছো? একবার দেখে নাও 6 নম্বরটা দেখবে একবার, 6 নম্বরটা একবার 6 নম্বরটা একবার দেখে নাও, অনেকে কমেন্ট করছে 6 নম্বরটা দেখতে পাচ্ছি না, 6 নম্বরটা একবার দেখে নাও। দেখেছো? চলে যাচ্ছি পরের প্রশ্নে। 8 নম্বর, বাক্য বাড়াও। একদিন একটা একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? আহ, একদিন একটা, এই যে 8.1, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? এটার উত্তর লিখবো, একদিন একটা বুনো হাঁস, আমি উত্তরটা বলে দিচ্ছি লিখে নাও। অনেক লম্বা উত্তর, এগুলো তো আমি মানে এত লিখতে পারবো না, আমি বলে দিচ্ছি তোমরা উত্তর লিখে নাও। উত্তর কি হবে? উত্তর হবে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের উপর নেমে পড়লো, নিচে ঝোপের উপর নেমে পড়লো। উত্তর লেখাই আছে, দেখো প্রথমেই বলা আছে যে, গল্পে দেখো লিখে দিয়েছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো, এই যে দেখেছো, ঝোপের উপর, একটা ঝোপের উপর নেমে পড়লো, দেখেছো? আমি দেখাচ্ছি বারবার করে লাইনটা, ঠিক আছে? তো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। 2 নম্বর, 8-এর 2, ঠিক আছে, 8-এর 2, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে, কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম, উত্তর, উত্তর লেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। এগুলো কিন্তু সব আছে, আমি আর দেখাচ্ছি না, সব আছে কিন্তু গল্পে। ওরা, উত্তরটা আমি আরেকবার বলছি, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। প্রত্যেকটা উত্তর লেখার পর একবার তুমি পজ করে নিয়ে উত্তরটা লিখে নেবে, নিয়ে আবার ভিডিওটা প্লে করবে, ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা কি বলেছে? 8.3 কি বলেছে? পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? এখানে হবে, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। এখানে কিন্তু ওইসব বই কোনো আরাবল্লী বা কোনো পর্বতের নাম লিখতে যাবে না, কারণ তোমার গল্পে ছিল না, ওগুলো ছিল, ছিল না। আমার কিচ্ছু নিজে থেকে কিছু ঢোকাতে যাব না, যা আছে সেটা দিয়ে আমি অ্যান্সার করব। তো উত্তরটা লিখবো, উত্তরটা আমি বলে দিচ্ছি, লেখো, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, ঠিক আছে? কোথাকার পাহাড়? নিচের পাহাড়। কিন্তু ওরকম বললে তো হবে না, পুরো বাক্যটায় বাক্যে অ্যান্সার দিতে হবে, পুরো বাক্যে উত্তর লিখতে হবে। তো উত্তরটা হবে, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-এর 4, 8-এর 4, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? এখানে ঝোপঝাড় হবে হয়তো, তো যাই হোক। আহ, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। কেমন ঝোপঝাড়? সবুজ, সবুজ ঝোপঝাড় দেখা গেল, ঠিক আছে? আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। 8-এর 5, গাছের পাতা আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে? ন্যাড়া গাছে। কেমন গাছে? ন্যাড়া গাছে। তো উত্তরটা কি হবে? ন্যাড়া গাছে পাতার আর পাতা হবে এটা, হ্যাঁ, পাতার আর কুড়ি ধরলো না, এটা হবে, এই রটা হবে না আমার মনে হয়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো, আর এটা ঝোপ ঝাড় খুব সম্ভবত। হুম, ন্যাড়া গাছে আহ, সবুজ ঝোপঝাপ দেখা গেল। আচ্ছা, ঝোপঝাপই আছে।
হ্যাঁ, সরি, ঝোপঝাপই আছে। তো ঠিক আছে, গল্পে লেখিকা যেভাবে দিয়েছে সেইভাবেই থাকবে, ওয়ার্ডটা আসল কিন্তু ঝোপঝাড়। ঠিক আছে, তো উনি যেহেতু ঝোপঝাপ লিখেছে তো তোমরা ঝোপঝাপই ব্যবহার করবে। ঠিক আছে, ওখানে তোমরা কারেকশন করতে যাও না। লেখিকার উপরে কখনো, যে লিখেছে গল্প তার উপরে কখনো কারেকশন করতে নেই। ঠিক আছে, তাহলে গল্পটাই মানে গল্পটার ইয়েই নষ্ট হয়ে যায়। আহ, নিচের বাক্য রচনা করো, ভাব, গল্পটার ভাব নষ্ট হয়ে যায়। বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু, এই 5টা শব্দ দিয়ে আলাদা আলাদা 5টা বাক্য রচনা করতে বলেছে। এই 9 নম্বরের কথা বলছি। এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে 9 নম্বর। তো এখানে রেডিও, রেডিও আছে প্রথমে, আমি রেডিও দিয়ে একটা বাক্য বলছি, তোমরা লিখে নাও। রেডিও দিয়ে একটা বাক্য লেখো। আমার বাবা আমার রেডিও, রেডিও দিয়ে এরকম ভাবে লিখবে, রেডিও, রেডিও লিখে এরকম একটা দাগ দেবে, দাগ দিয়ে এই বাক্যটা শুরু করবে। আমি লিখে শুরু করে দেখাচ্ছি। আমার আমার বাবা, এরকম লিখবে। ঠিক আছে, দাগ দিয়ে আরো লিখতে থাকবে তুমি। আমার বাবা এখনো রেডিওতে খবর শোনেন। আমার বাবা এখনো রেডিওতে খবর শোনেন। ঠিক আছে, এটা হলো রেডিও দিয়ে বাক্য রচনা। আচ্ছা, তারপরে হলো চিঠিপত্র। চিঠিপত্র দিয়ে রচনা কি লিখবে? দেখো, চিঠিপত্রের উপর যে ডাক টিকিট থাকে, চিঠিপত্রের উপর যে ডাক টিকিট থাকে তা সংগ্রহ করতে আমি খুব ভালোবাসি। চিঠিপত্রের উপর যে ডাক টিকিট থাকে তা সংগ্রহ করতে আমি খুব ভালোবাসি। এটা একটা আমি বলছি, তুমি অন্যরকম একটা সেন্টেন্সও লিখতে পারো, অন্য একটা লাইনও লিখতে পারো, যে আহ, আমাদের বাড়িতে খুব চিঠিপত্র আসে, এরকমও চলবে, খুব সহজে হয়ে গেল আর কি। আমি তোমাকে একটা এমন বাক্য বলছি যেটা শুনতে খুব শ্রুতিমধুর এবং স্যারদের খুব মন কাড়া হবে, স্যাররা রায় দিতে বাধ্য হবে। যদি দুজন থাকে, দুজনের মধ্যে তোমার এই লাইনটা লিখলে বেশি নাম্বার পাবে তুমি, সেই জন্য আমি বলছি। এবার আসবে থরথর। থরথর দিয়ে একটা বাক্য রচনা। থরথর দিয়ে হবে, শীতে বেড়াল ছানাটি থর থর করে কাঁপছে। শীতে বেড়াল ছানাটি থর থর করে কাঁপছে। ঠিক আছে, এরপরে যাব হচ্ছে জোয়ান। জোয়ান দিয়ে আহ, বড় হয়ে আমি একজন জোয়ান হয়ে দেশের জন্য লড়াই করতে চাই। বড় হয়ে আমি একজন জোয়ান হয়ে দেশের জন্য লড়াই করতে চাই, এটা লিখবে। আমরা সবাই কিন্তু চাই, তাই না, যে বড় হয়ে আমরা জওয়ান হয়ে দেশের জন্য কিছু করব, দেশের জন্য আমরা জান দিয়ে দিতে পারি, তাই তো? কারণ আমরা এদেশে থাকি, আমরা এদের নিজের দেশে খুব ভালোবাসি। আচ্ছা, তাঁবু। তাঁবু দিয়ে একটা বাক্য রচনা। তাঁবু হচ্ছে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে, এটা বাক্য রচনা, বাক্যটা বলছি। পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে আমরা একবার তাঁবুতে রাত কাটিয়েছিলাম। বা তুমি লিখতে পারো, জঙ্গলে গিয়ে আমি একবার তাঁবুতে রাত কাটিয়েছিলাম, বা তাঁবুতে আমি একবার অ্যাডভেঞ্চার ক্যাম্পে গেছিলাম। ঠিক আছে, তুমি যা খুশি লিখতে পারো। আমি তোমাকে একটা একটা সুন্দর বাক্য বলে দিলাম। আচ্ছা, তারপরে 10 নম্বরে কি বলেছে? তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো, রং করো। এটা তো তুমি বুঝতেই পারছো, বইয়ের ছবিটা দেখে আঁকতে বলছে আর রং করতে বলছে, এখানে আমার কিছু করার নেই। তুমি নিজেই খুব ভালো আঁকতে পারো তোমরা, এখানে সুন্দর করে একটা ছবি এঁকে নেবে, ছবি এঁকে নিয়ে রং করে নেবে। ঠিক আছে, আর ওই ছবিটা কিন্তু বইয়ের ছবিটা দেখেই আঁকবে। আচ্ছা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 11 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জোয়ানদের ঘাঁটি আহ, লেখো। 11.1, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? আমি উত্তরটা বলেছি, উত্তর লেখো। জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। বা তুমি লিখতে পারো, লাদাখ অঞ্চলে বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে
জোয়ানদের ঘাঁটি ছিল, এটা কিন্তু রাইট অ্যান্সার, এটুকু লিখলেই হবে। জম্মু কাশ্মীর রাজ্যে না লিখলেও চলবে। সরি। 11.2 জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা উত্তর, জোয়ানদের কাজ দেশকে রক্ষা করা। জোয়ানদের কাজ দেশকে রক্ষা করা। প্রতিবেশী দেশ থেকে কোনো সন্ত্রাসবাদ যাতে প্রতিবেশী দেশ থেকে কোনো সন্ত্রাসবাদ যাতে আমাদের দেশে ঢুকে পড়তে না পারে সেদিকে তারা কড়া নজর রাখে। সন্ত্রাসবাদী শব্দটা আমি লিখে দিচ্ছি, স দন্তের স দন্তের নয় তয়রা ফোলা আকার, সন্ত্রাস বাদী, এই যে সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী বারটা লিখে দিলাম, কঠিন আছে লিখে দিলাম, ঠিক আছে। এবার উত্তরটা আমি একবার বলছি, মিলিয়ে নাও। জওয়ানদের কাজ দেশকে রক্ষা করা। প্রতিবেশী দেশ থেকে কোনো সন্ত্রাসবাদী আমাদের দেশে ঢুকে পড়তে না পারে সেদিকে কড়া নজর রাখে, ঠিক আছে। 11.3 দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? দুটো বুনো হাঁস কেন দলছুট হয়েছিল? উত্তর লেখো। শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্য থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। এই যে আমি উত্তরটা বলে দিলাম, এবার ভিডিওটা পজ করে নিয়ে লেখো, একটু ব্যাকে গিয়ে আবার দেখে দেখে লিখতে থাকো, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, কারোর কোনো ওয়ার্ড যদি শুনতে ভুল হয় বা মিস্টেক হয় আমার কিছু বলতে, তুমি আরেকবার শুনে নাও, ঠিক আছে, দিয়ে পজ করে লিখবে, লেখা হয়ে গেলে আবার প্লে করে চালু করবে, ঠিক আছে। উত্তর, শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্য থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরো একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। তারপরে প্রশ্ন, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত? ওই যে টিনে, আমি বললাম না তোমাকে যে টিনের সব খাবার আসতো, ওই টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এসবই খেত। ওটাই উত্তর লেখো। বুনো হাঁস দুটি জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। 11.5 এখানে বলেছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর লেখো। দলছুট হাঁস দুটি শীতের শেষে দলছুট হাঁস দুটি আবার শীতের শেষে নিজের দেশের দিকে অর্থাৎ উত্তর দিকে ফিরে গেল। দলছুট হাঁস দুটি শীতের শেষে কি করলো? আবার নিজের দেশের দিকে অর্থাৎ উত্তর দিকে উড়ে গেল। বুঝতে পারছো? 11.6 খুব মজার কিন্তু। 11.6 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এমন করে সারা শীতকাল কাটলো, কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? প্রথম প্রশ্নটার অ্যান্সার করি, কেমন করে সারা শীতকাল কাটলো। এখানে প্রথম প্রশ্নটার উত্তর হবে যে একটা পুরো শীতকালের বর্ণনা চেয়েছে, যে শীতকালে কিভাবে ওদের কাটলো, দেখতে দেখতে কেটে গেল বলেছিল। তো এখানে আমি লিখব, দুটি দলছুট বুনো হাঁস শীতের মধ্যে আশ্রয় পেয়েছিল
লাদাখের এক সেনাবাহিনী জওয়ানদের ঘাঁটিতে। ঠিক আছে, উত্তরটা কি লিখবো? উত্তর লেখো, দলছুট দুটো বুনো হাঁস শীতের মধ্যে আশ্রয় পেয়েছিল লাদাখের এক জওয়ানদের ঘাঁটিতে। এদের মধ্যে একটি হাঁসের ডানা জখম হয়েছিল। এদের মধ্যে একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, সে উঠতে পারছিল না। অন্য হাঁসটি সুস্থ ছিল, কিন্তু সে তার জখম সঙ্গীকে ছেড়ে উড়ে যায়নি। সেনা জওয়ানদের সেবা যত্নে তারা সারা শীতকালটা এখানেই থাকলো। আস্তে আস্তে সেরে উঠছিল আহত হাঁসটির ডানা আস্তে আস্তে সেরে উঠছিল। একটু একটু করে উঠতে চেষ্টা করতো সে। এইভাবেই তাদের শীতটা কাটছিল। এরপর কি ঘটনা ঘটলো? এরপর বলো তো কি ঘটনা ঘটলো? পরে একটু গ্যাপ দিয়ে নিচে লিখবে, কারণ দুটো প্রশ্ন তো, একটা প্রশ্নের উত্তর হলো, নিচে একটু ফাঁকা দিয়ে নিচের অ্যান্সারটা লেখা শুরু করবে। এরপর শীতের শেষে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা গেল। ঝোপঝাপই লিখবে, কারণ গল্পে আছে। ন্যাড়া গাছে নতুন পাতা ও ফুলের কুড়ি ধরলো। আর বুনো হাঁসের দল ফিরে যেতে লাগলো দক্ষিণ থেকে উত্তরে। বুনো হাঁসের দল কি করলো? দক্ষিণ থেকে উত্তরে ফিরে গেল। এইরকম অবস্থায় একদিন বুনো হাঁস দুটি উড়ে গেল নিজের দেশের দিকে। বুঝতে পেরেছো? ভিডিওটা পজ করে নাও, আমি একবার বলে দেবো, দুটো উত্তরই একবার বলে দেবো, ঠিক আছে? দলছুট বুনো হাঁস দুটো শীতের মধ্যে আশ্রয় পেয়েছিল লাদাখের এক সেনাবাহিনীতে বা লাদাখের এক জওয়ানের ঘাঁটিতে। এদের মধ্যে একটি হাঁসের ডানা জখম ছিল, সে উড়তে পারছিল না। অন্য হাঁসটি সুস্থ ছিল, কিন্তু সে তার জখম সঙ্গীকে ছেড়ে উড়ে যায়নি। সেনা জওয়ানদের সেবা যত্নে তারা সারা শীতকালটি এখানে থাকলো। আস্তে আস্তে সেরে উঠছিল আহত হাঁসটি। একটু একটু করে উড়তে চেষ্টা করছিল সে। এরপর কি ঘটনা ঘটলো সেটার উত্তর কি লিখবো? একটু ছেড়ে নিচে লিখবো। এরপর শীতের শেষে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে নতুন পাতা ও ফুলের কুড়ি ধরলো। আর বুনো হাঁসের দল ফিরে যেতে লাগলো দক্ষিণ থেকে উত্তরে। এইরকম অবস্থায় একদিন বুনো হাঁস দুটি উড়ে গেল নিজের দেশের দিকে। ঠিক আছে, আচ্ছা। কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটি ছোট্ট ঘটনার কথা লেখো। এখানে তুমি যদি কোনো পাখি বা পশুর কথা কিছু করে থাকো, কোনো সহমর্মিতা দেখিয়ে থাকো, কোনো পশুকে পুষে থাকো, অনেকে বিড়াল পোষো, অনেকে কুকুর ছানাকে পোষো, অনেকে পাখি ভালোবাসো, তো অনেকে মাছ ভালোবাসো, মাছ বাড়িতে রাখো, অ্যাকোরিয়াম আছে না অনেকের। তো যারা শহরে থাকো তারা মাছ পোষো। গ্রামের দিকে গ্রাম বাংলায় আমরা কি দেখতে পাই, যে অনেকে বাড়িতে টিয়া পাখি পুষি। এখন কিছু ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। অনেকে কুকুর ছানা পুষি, বিড়াল পুষি আমরা। হ্যাঁ, ওরা আমাদের সারাদিন আমাদের বাড়িতে আমাদের সঙ্গে সঙ্গে থাকে, আমাদের সঙ্গে খায়, তাই তো? তো সেই যে তুমি করেছো, বা তোমার কোনো সহমর্মিতার একটা ছোট্ট ঘটনা, তারা হয়তো ব্যথা পেয়েছিল, তুমি হয়তো তাদের চিকিৎসা করেছো, বা কোনো পাখি কখনো ব্যথা পেয়েছিল, তাদের ডানায় তুমি কখনো কিছু ওষুধ লাগিয়ে দিয়েছো বা তাদের চিকিৎসা করেছো, সেই ঘটনা যদি করে থাকো তো সেই ঘটনার কথা উল্লেখ করো। ঠিক আছে, এখানে সেটাই বলেছে। এটা আমি আর বলছি না, কারণ এটা সিলেবাসের সঙ্গে খুব যে জড়িত তা নয়। হ্যাঁ, এটা একটা নিজের বুদ্ধি করে লেখার প্রশ্ন। এটা তুমি কি ঘটনা তুমি করেছো সেটা লেখো। আমি একটা তোমাকে বড় একটা থিওরি লিখে দিলাম, আমি কি করেছিলাম সেটাই তুমি সবাই মিলে সেটাই কপি করলে, এটা আমি চাইছি না মন থেকে। এবার আমরা পড়ব লেখিকার পরিচিতি সম্বন্ধে। লীলা মজুমদার। আচ্ছা, 12 নম্বরটা তোমরা পারবে তো? যদি না পারো কমেন্ট করবে, আমি তোমাদের জন্য অ্যান্সারটা ভিডিও বানিয়ে
অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো, কমেন্ট অবশ্যই 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 করবে। যদি আটকে যাও কোনো পয়েন্টে, কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো, সঙ্গে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কারণ তোমাদের সাহায্য করার জন্যই আমি চেষ্টা করছি, যতটা পারা যায় আমি চেষ্টা করছি। আচ্ছা, লীলা মজুমদার, লীলা মজুমদার লেখিকা, ওনার ব্যাপারে আমি জানবো। ওনার জন্ম 1908, মৃত্যু 2007, ঠিক আছে? আচ্ছা, ওনার জন্ম কোথায়? জন্ম কলকাতায়, জন্ম কলকাতার, কলকাতায়, কলকাতায় কোথায়? জ্যাঠামশাই, এই যে জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও কিন্তু একজন খুব ভালো লেখক, খুব নামী লেখক বাংলা সাহিত্যে। তার বাড়িতে লীলা মজুমদারের জন্ম। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন? জ্যাঠামশাই ছিলেন লীলা মজুমদারের, ঠিক আছে? আচ্ছা, বাবা, বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক। তার বাবা কি ছিলেন? প্রমোদারঞ্জন রায় ছিলেন বনের খবর, বনের খবর এই বইটা উনি লিখেছিলেন। শৈশব কেটেছিল, লীলা মজুমদারের শৈশবটা কোথায় কেটেছিল? লেখিকার শৈশব কেটেছিল শিলং পাহাড়ে, মানে ছোটবেলায়, শৈশব মানে ছোটবেলায় উনি শিলংয়ে থাকতেন। 1920 সাল থেকে কলকাতায়। তারপর মানে 1908-এ এই যে জন্ম বলেছে, জন্ম হয়েছিল কলকাতায় জ্যাঠামশাইয়ের বাড়িতে। তারপর উনি চলে যান শিলংয়ে। তো পুরো ছোটবেলাটা শিলংয়ে কাটিয়ে 1920 সালে উনি কলকাতায় ফিরে আসেন। সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল। তার মানে সারা জীবন তিনি সাহিত্যেই লিখেছেন, বিভিন্ন গল্প লিখেছেন, ছোটদের জন্য বড়দের জন্য বিভিন্ন ছিলেন। প্রথমে দেখো ছোটদের বই, প্রথমে কি করেছিলেন? ছোটদের বই বদ্রীনাথের বড়ি, এটা তার প্রথম বই ছিল ছোটদের জন্য। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ আছে পদি পিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু, এছাড়াও আরো অনেক আছে। আমি নিজেও অনেক গল্প ওনার পড়েছি, ভীষণ ভীষণ ভালো লেখেন উনি, উনি অনেক উচ্চ দরের লেখিকা। ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে উনি সম্মানিত হয়েছেন, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। শিশু সাহিত্যের জন্য উনি ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার পান। তার লেখা গল্প স্বল্প, গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি দাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা হতে পারে যে না, বুনো হাঁস গল্পটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে, ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্নে। 13.1, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? এই দেখো, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? লীলা মজুমদারের জন্ম কলকাতায়। লীলা মজুমদারের জন্ম, লীলা মজুমদারের জন্ম, এখানে হলুদ রং দিলে হবে না, আমার হলুদ রং করা আছে এখানে, যেহেতু হলুদ রঙই আছে মিলে যাবে। জন্ম কোথায়? কলকাতায়, জন্ম কলকাতায়, ঠিক আছে? লীলা মজুমদারের জন্ম কলকাতায়, আমি কিন্তু পুরো বাক্যে লিখতে হবে। আচ্ছা, 13.2, 13.2তে কি বলেছে? তার শৈশব কোথায় কেটেছিল? তার শৈশব কেটেছে শিলংয়ে। শৈশব কেটেছে, শৈশব কেটেছে, কেটেছিল শিলং পাহাড়ে। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। এই যে 13.3, এই যে লাস্ট, এই যে এই পৃষ্ঠাটার লাস্ট প্রশ্ন 13.3, এটা তো বললামই মাত্র। ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম লেখো। ছোটদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম হলো, এই যে ছোটদের জন্য লেখা হলো, এই যে হলদে পাখির পালক, এই যে হলদে পাখির পালক, ঠিক আছে? পদি পিসির বর্মি বাক্স, আরো আছে, এই দুটো লিখবে, ঠিক আছে? আর তো প্রশ্ন নেই। আচ্ছা, এবার চলে যাচ্ছে পরের গল্পে। তো এইটা নিয়ে আমি পরের দিন আসবো, ঠিক আছে? ততক্ষণ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে, ঠিক আছে? তোমাদের যে কোনো ডাউট
আমি সলিউশন করব, চেষ্টা করব। আর পরের ভিডিওতে আসবো দারোগা বাবু এবং হাবু নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।